the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. BBC বাংলা। এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় আজ রাতের প্রধান খবর। আফগান সরকার স্বীকার করেছে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সে দেশের সামরিক বাহিনীর উপর চাপ বেড়েছে। বাংলাদেশে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রান্তিক আয়োজনে রয়েছে বাংলাদেশের তরুণ লেখক সাদাত হুসাইনের সাথে একটি বিশেষ সাক্ষাৎকার। আমি গল্প শুনতে চাইতাম আমার নানির কাছে, দাদির কাছে, আমার মায়ের কাছে, এবং একটা সময় গিয়ে আমি আবিষ্কার করি যে তারা যে গল্পগুলো আমাকে বলছেন সেই গল্পগুলো এতবার আমার শোনা হয়ে গেছে যে আমি নতুন কোনো গল্প পাচ্ছি না। তখন সেই গল্পগুলো আমি আমার যে বয়সে যারা ছোট তাদেরকে শোনাতাম, এবং শোনাতে গিয়ে আমি আবিষ্কার করলাম যে সেই গল্পগুলোর ভেতরে আমি অন্য কিছু গল্প যুক্ত করে দিচ্ছি, যে গল্পগুলো আমি আসলে কারোর কাছে শুনিনি। তার মানে আমি ইনস্ট্যান্ট গল্প বানিয়ে বানিয়ে তাদেরকে বলছিলাম। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। আফগানিস্তানের সরকার স্বীকার করে আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব বিবিসিকে বলেছেন, দূর দূরান্তের সামরিক ঘাঁটিগুলিতে সৈন্য সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। তবে আফগান সৈন্যরা পক্ষ ত্যাগ করে তালেবানে যোগ দিচ্ছে, এই খবর তিনি অস্বীকার করেন। মে মাসের গোড়াতে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পরেও ৮০টিরও বেশি জেলা তালেবানের দখলে চলে গেছে। বিশ্বে তেলের দাম ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ স্তরে উঠেছে। তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক সদস্যরা উৎপাদন বৃদ্ধির ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছতে ব্যর্থ হবার পর যুক্তরাষ্ট্রের একটি প্রধান মূল্যসূচকে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $৭৭ বেড়ে যায়। সোমবার ওপেক এবং তার অংশীদাররা তেল সরবরাহ কমানোর জন্য গত বছর নেওয়া নীতি ত্যাগ করার ব্যাপারে একটি আলোচনা স্থগিত করে, যদিও বিশ্ব অর্থনীতির পুনরুজ্জীবনের কারণে তেলের চাহিদা ক্রমাগত বাড়ছে। ফিলিপিন্সে কঠোর লকডাউন শুরুর কয়েক মাসে সে দেশে আত্মহত্যার ঘটনা বেড়েছে এবং আত্মহত্যা করেছেন এমন লোকের সংখ্যা ৫৭% বেড়েছে। ২০২০ সালের প্রথম ৬ মাসে সরকারি পরিসংখ্যানবিদরা ৪,০৪২ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করেছেন। এর আগের বছর আত্মহত্যাকারীর সংখ্যা ছিল ২,৮০০। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, এ মাসের শেষ নাগাদ সিংহভাগ বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়ার পর ব্রিটেনে প্রতিদিন ১ লাখের মতো মানুষ কোভিডে সংক্রমিত হতে পারেন। বিবিসিকে তিনি বলেন, দেশ এখন তার ভাষায় অজানা এক পরিস্থিতির মুখোমুখি। তবে মিস্টার জাভিদ বলেন, টিকার দ্রুত বিস্তারের কারণে কোভিডে মৃত্যু এখন অনেক কম হবে এবং হাসপাতালের উপর চাপও কমবে। কানাডার সরকার ইনুইট রেড ইন্ডিয়ান জাতিগোষ্ঠীর নেতা ম্যারি সাইমনকে সেদেশের গভর্নর জেনারেল পদে নিয়োগ করেছে। তিনি কানাডার রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রানী এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, রানী এই নিয়োগে তার সম্মতি দিয়েছেন। কানাডায় আদিবাসী জনগোষ্ঠীর কোনো ব্যক্তিকে এই প্রথম এই পদে নিয়োগ করা হলো। জার্মানির কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিরা জানিয়েছেন, চীনের পক্ষে গুপ্তচর বৃত্তির সন্দেহে একজন রাষ্ট্রবিজ্ঞানীকে গ্রেফতার করা হয়েছে। ক্লাউস এল নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে তিনি টাকার বিনিময়ে বিভিন্ন রাষ্ট্রীয় সফর এবং বহুজাতিক বৈঠকের খবরাখবর চীনকে যোগান দিতেন। ওই রাষ্ট্রবিজ্ঞানী বলছেন, গবেষণা এবং রাজনীতির উঁচু মহলে যোগাযোগের সূত্রে তিনি সেসব খবর জোগাড় করেন। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগে যেমনটি শুনছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আশ্রয়ণ গৃহায়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে 5 জন সরকারি কর্মকর্তাকে OSD করা হয়েছে। এর মধ্যে রয়েছেন 4 জন উপজেলা নির্বাহী অফিসার এবং 1 জন ভূমি কমিশনার। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর তরফ থেকে গৃহহীনদের জন্য এই প্রকল্পে অধীনে বাসস্থান তৈরি করে দেওয়া হচ্ছে। কিন্তু আশ্রয়ণ প্রকল্পে এসব অনিয়মের অভিযোগ আসলে কতটা ব্যাপক, খোঁজ নিয়েছেন ঢাকায় সংবাদদাতা শাহনাজ পারভিন।
আশ্রয়ণ প্রকল্প 2-এর অধীনে ঘর নির্মাণে অনিয়মের অভিযোগে গত কয়েকদিনে উপসচিব, ইউএনও এবং অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের 5 জন কর্মকর্তাকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ, বগুড়া, বরগুনা ও মুন্সিগঞ্জ জেলার 4টি উপজেলার বর্তমান ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মুন্সিগঞ্জের একজন ভূমি কর্মকর্তা। আশ্রয়ণ প্রকল্প 2-এর পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন অবশ্য বলছেন, তারা আর্থিক দুর্নীতি হয়েছে এরকম কোনো প্রমাণ এখনো পাননি। এখন এখানে মূলত দুর্নীতি বলতে যেটা বোঝায় যে অর্থ আত্মসাৎ বা কিছু সেই রকম ঘটনা এখানে সম্ভাবনা খুবই কম, সেরকম কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা যেটা বলতেছি সেটা হলে গৃহ নির্মাণের জন্য ভূমিহীন পরিবারের গৃহ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি নীতিমালা অনুমোদন করে দিয়েছেন। সেই নীতিমালায় বলা আছে যে নিষ্কণ্টক খাস জমি হতে হবে এবং নদীর কিনারে বা ভাঙনের সম্মুখীন হবে সেখানে বানানো যাবে না। এখন আমরা বিভিন্ন সময়ে এই যে আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, ইভেন সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো আছে ওগুলোকে আমরা গুরুত্ব সহকারে নেই এবং সবগুলো জেলা প্রশাসকের কাছে আমরা তদন্তের জন্য পাঠাই। মানে আমরা দেখছি যে নীতিমালা অনুসরণ করছে কিনা, ওই নির্মাণ সামগ্রীর গুণগত মান ঠিক আছে কিনা, আমাদের ডিজাইনটা মানছে কিনা, এই বিষয়টি আর কি মূল ফোকাস। আশ্রয়ণ প্রকল্প 2 খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে পরিচালিত হচ্ছে, কিন্তু দেশের 22টি জেলার 36টি উপজেলায় এই প্রকল্পের অধীনে ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের অধীনে নির্মিত বহু ঘরের বারান্দা ও পিলার ধসে গেছে, দেয়ালে ফাটল ধরেছে, ঘরের নিচের মাটি দেবে গেছে, কোনোটি নিচু জায়গায় তৈরি করায় পানির নিচে তলিয়ে গেছে, নদীর কিনারায় হওয়ায় ভেঙে গেছে। ঘর নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে, এরকম নানা ধরনের অভিযোগ উঠেছে। স্থানীয় গণমাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হওয়ার পর সেই প্রেক্ষিতে কর্মকর্তা ওএসডি করার সিদ্ধান্ত এলো। মিস্টার হোসেনের কাছে জিজ্ঞেস করেছিলাম কি ধরনের অনিয়ম তারা খতিয়ে দেখছেন। 22টি জেলার 36টি উপজেলার কথা উল্লেখ করা হয়েছে এবং সেগুলো সব আমরা তদন্তে পাঠিয়েছি এবং প্রত্যেকটা যে একেবারে গ্রিভিয়াস অফেন্স বা এরকম না। ওই যে বললাম যে কোথাও যে বলছে যে ওই উপকারভোগীর কাছে টাকা চেয়েছে, আসলে কিন্তু টাকা চাওয়ার সুযোগ নেই। আমার এই তালিকা করেছি ভূমিহীন 2020 সালের জুন মাসে, অলরেডি তারা তালিকাভুক্ত। অনেক জায়গাতে নির্মাণ সামগ্রী গুণগত মান ভালো দেয় না, সেই তথ্য আসছে, সেটা আবার আমরা চেক করছি, এইরকম বিষয়টা। তারপরে ধারণা যে শেরপুর উপজেলার ওই নদী খালের পারে করছে, ওই মাটি কেটে উঠিয়ে করেছে, কম্প্যাকশন হয় নাই, ওই যে প্রোটেকশন প্যালাসাইডিং বা গাইড ওয়ালটা করে নেয়, বৃষ্টির কারণে ধসে গেছে। তো এটাও আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ আমরা তো তোমাকে বলি না যে তুমি এরকম হুমকির মুখে ফেলাও। 2010 সালে বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্প 2 শুরু হয়। একই সাথে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে গৃহহীনদের জন্য এই প্রকল্পের অধীনে এ পর্যন্ত 1,18,000 ভূমিহীন পরিবারকে একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। তাতে 2200 কোটি টাকার কিছু বেশি অর্থ খরচ হয়েছে। আর 2010 সাল থেকে আশ্রয়ণ প্রকল্পের জন্য এ পর্যন্ত 4,500 কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পটির পরিচালক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান অবশ্য বলছেন, তারা অনিয়ম সম্পর্কে দেয়া কর্মকর্তাদের ব্যাখ্যা মানতে রাজি নন। না, এটা কোনো এক্সপ্লেনেশনই হলো না। এটা একটা এড়িয়ে যাওয়ার একটা প্রয়াস। তার কারণ হচ্ছে যে আর্থিক সরাসরি ঘুষ লেনদেন বলতে যেটা বোঝা যাচ্ছে আর্থিক দুর্নীতি, সেটা যদি আমি ধরেও নেই যেটা হয়নি, তা সত্ত্বেও কিন্তু যেই অনিয়মগুলোর বর্ণনা তারা মেনে নিচ্ছেন বলছেন, সেখানেও কিন্তু আর্থিক সুবিধার উপায় রয়েছে। হ্যাঁ, যদি নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে বিল আদায় করা হয় তাহলে তো সেখানে প্রতারণার মাধ্যমে দুর্নীতি হয়েছে। কাজে এই ধরনের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এখানে গভীরভাবে খতিয়ে দেখতে হবে। এবং আমি মনে করি যে এখানে বিভাগীয় অনুসন্ধান তদন্তের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি বলছেন ওএসডি কোনো ধরনের শাস্তি হতে পারে না। ওদিকে মিস্টার হোসেন বলছেন, যাদের ওএসডি করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন, কমিটি গঠন এবং তারপর তদন্ত হবে। তবে নীতিমালায় কিছু ব্যত্যয় হয়েছে সেটি স্বীকার করেছেন তিনি। শাহনাজ পারভিন, ঢাকা থেকে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর মধ্যে দীর্ঘদিন ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তারই মাঝে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম মাদ্রাসা খুলে দেওয়ার আবেদন জানিয়েছে। হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী এবং একজন শীর্ষ নেতা এ নিয়ে গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠক করেছেন। বৈঠকে তারা একই সাথে হেফাজতের নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি নিয়েও আলাপ আলোচনা করেছেন। থাকার প্রশ্ন বিবেচনায় নিয়ে ঈদের পর যাতে খুলে দেয়া হয়, তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে এই তাগিদ দিয়েছেন। মাদ্রাসা খুলে দিতে বলছি, তো লকডাউন তো চলতেছে,
লকডাউনের পরে, ঈদের পরে মাদ্রাসা খোলা ব্যবস্থা নেবেন, এই কথা আমাদের আশ্বস্ত করছেন। দেশে গত বছরের মার্চে যখন করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয় তখন বাংলা এবং ইংরেজি মাধ্যমের সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়, কিন্তু কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল। এবছর মার্চ থেকে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার পর সরকার এমন অবস্থান নেয় বলে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িতদের অনেকে মনে করেন। তবে মাদ্রাসাগুলো বন্ধ করার পর থেকেই তাদের সংগঠনগুলো এগুলো খোলার দাবি করে আসছে। হাটহাজারী মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক আশরাফ আলী নিজামপুরি বলেছেন, তাদের মাদ্রাসা বেশি সময় বন্ধ থাকলে শিক্ষার্থীরা সংকটে থাকবে, সেজন্যই মাদ্রাসা খুলে দেওয়া জরুরি বলে তারা মনে করেন। কওমি মাদ্রাসার মধ্যে অনেক গরিব এতিম ছাত্র, যাদের অভিভাবক আমরা শিক্ষকরা, তাদের লালন পালন, খাওয়া দাওয়া, তাদের সবকিছু দেখাশোনা করা হয়, আবাসিকে থাকে, সবকিছু দেখাশোনা করা হয় কওমি মাদ্রাসায় শিক্ষকরা অভিভাবক হিসাবে। এখন যদি কওমি মাদ্রাসায় এইভাবে মাসকে মাস বন্ধ রাখা হয়, বছরকে বছর বন্ধ রাখা হয়, তাহলে ছাত্রদের বিচ্ছিন্ন হয়ে তারা অন্য লাইনে চলে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে। ঢাকার যাত্রাবাড়ি এলাকার মেয়েদের একটি মাদ্রাসার শিক্ষক মোসাম্মদ কামরুন্নাহার বলেছেন, মাদ্রাসাগুলো দীর্ঘ সময় বন্ধ থাকলে শিক্ষার্থী ঝরে পড়বে। বর্তমান হচ্ছে ইন্টারনেটের যুগ। এখন যদি বাচ্চারা পড়ালেখা থেকে দূরে সরে যায়, তখন তারা অন্য মাধ্যম খুঁজে নেয় তাদের সময় পাস করার জন্য, তাদের আসল রাস্তা থেকে সরে যেতেছে। এই জন্য মাদ্রাসা খুলে দেওয়া খুবই দরকার। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেছেন, অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে তখন মাদ্রাসাও খুলে দেয়া হবে, সেটা তিনি হেফাজত নেতৃত্বকে জানিয়েছেন। কওমি মাদ্রাসাগুলো খোলার ব্যাপারে কোনো নিশ্চয়তা মেলেনি। এখন আবার সরকার মাদ্রাসা শিক্ষার্থী এবং শিক্ষকদের ডাটাবেস তৈরি করা এবং কওমি মাদ্রাসাগুলোর নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এই বিষয়েও কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলোকে সাম্প্রতিক সময়ে সহিংসতার মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি নিয়ে এর আগে হেফাজতের মহাসচিব কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। এখন জুনায়েদ বাবুনগরীও দেখা করলেন। নুরুল ইসলাম জিহাদি বলেছেন, সরকার যাতে তাদের দাবিকে গুরুত্ব দেয় সেজন্য তাঁরা দেখা করেছেন। কাদির কল্লোলের প্রতিবেদন। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। পরিক্রমায় এবার আজ রাতের অন্য আয়োজন। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে যে তরুণ লেখক অনেকেরই পাঠকপ্রিয়তা পেয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন সাদাত হোসেন। বাংলাদেশে যে কজন ব্যক্তি লেখালেখিকে পেশা হিসেবে নিয়েছেন তাদের মধ্যে সাদাত হোসেন অন্যতম। মিস্টার হোসেন এখন আমাদের স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে গত 5-6 বছরের মধ্যে আপনার নামটা বেশ আলোচনায় এসেছে। এটার বিগিনিংটা কী ছিল, শুরুটা কিভাবে হয়েছিল? আমার কাছে সবসময়ই মনে হতো যে আমি গল্প বলতে চাই। এখন গল্প বলার আসলে নানান ধরনের মাধ্যম আছে। আমরা যখন কাউকে মুখে মুখে কোনো একটা গল্প বলি, সেটিও গল্প বলা। সিনেমার মধ্যে দিয়েও কিন্তু গল্প বলা হয়, তাই না? আমরা যখন সিনেমা দেখি, সিনেমাতেও কিন্তু গল্প দেখি। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি ফটোগ্রাফি করতাম তখন, এবং ফটোগ্রাফির মধ্যে দিয়ে গল্পটা বলার চেষ্টা করছি। 2012 সালে আমার সেই ফটোগ্রাফি নিয়ে একটি বই বের হয়, যে বইতে হচ্ছে ওই ফটোগ্রাফিকে এক্সপ্লেইন করছে এরকম 10-12 লাইনের একটা গল্প ছিল। এবং সেই বইটি পাঠক খুব দারুণভাবে নেন, এবং বেশিরভাগ পাঠকই ওই ছবির চেয়েও ছবির নিচে যেই লেখা গল্পটা ছিল সেই গল্পটাকে অনেক বেশি পছন্দ করেন। এবং তখন আমার মধ্যে এক ধরনের প্রণোদনা তৈরি হয়। আমার কাছে মনে হয় যে আমি আসলে গল্পটা লিখেও বলতে চাই, শুধু ছবির মধ্যে দিয়ে না, আমি লিখেও আসলে গল্পটা বলতে চাই। এবং তখন থেকে মূলত শুরু। লেখালেখি এমন একটা বিষয়, অনেকেই হয়তো লিখতে পারেন, তার সে প্রতিভা আছে, কিন্তু নিজের উপর সে বিশ্বাসটা হয়তো তার নাই। বয়স যদি আরও কম হয় তখন সেই দোদুল্যমানতা আরও বেশি হয়। আচ্ছা, এটা কি আমার দ্বারা সম্ভব, অন্যরা এটা কীভাবে নেবে? আপনার মধ্যে কি এগুলো কখনো তৈরি হয়েছিল? হ্যাঁ, হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে আমরা যে ধরনের সারাউন্ডিংসের মধ্য দিয়ে বেড়ে উঠি, এখানে আমাদের ইন্সপায়ারেশনের খুবই অভাব। আমাদের চারপাশের মানুষ আমাদের খুব সহজে ইন্সপায়ার করতে চান না, যতটা বেশি ডিমোটিভেটেড করার চেষ্টা করেন। হ্যাঁ, সেটি শুধুমাত্র লেখালেখির ক্ষেত্রে না, আপনি যেই জায়গাটি নিয়েই কাজ করার চেষ্টা করবেন, বেশিরভাগ মানুষই বলবে তোকে দিয়ে কিছু হবে না। হ্যাঁ, আর আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষিত, সেখানে আমাদের বাবা মা বা আমাদের চারপাশের মানুষ চান যে আমাদের একটা সোশ্যাল সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হোক, এরকম কোনো একটা প্রফেশনে আমরা যাই, হয় ব্যাংকার, বিসিএস ক্যাডার, এই ধরনের চাকরির মধ্যে আমরা ঢুকি। আমার বাবা মাও তার থেকে আলাদা কেউ ছিলেন না। খুব স্বাভাবিকভাবে আমি যখন লেখালেখির প্রতি আমার যেই
আগ্রহটা ছিল, সেই আগ্রহটা আসলে সেই জায়গা থেকে হয়তো ওই সাপোর্টটা কখনো পাইনি, খুব স্বাভাবিক। তারপরেও আপনি লেখালেখিতে আসলেন কিভাবে? আমার ছোটোবেলা থেকেই গল্প বলার প্রচণ্ড আগ্রহ ছিল। আমি যে গ্রামে বেড়ে উঠি এটি হচ্ছে বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রাম, এবং ওই গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, রেডিও টেলিভিশন ছিল না, পত্রিকা ছিল না, কিন্তু আমার প্রচণ্ড আগ্রহ ছিল যে আমি আসলে গল্প পড়তে চাই। এবং আমি যেই পরিবারে বেড়ে উঠি সেখানে আসলে বই পড়ার ওই এনভায়রনমেন্টটাও ছিল না। তো আমি গল্প শুনতে চাইতাম আমার নানির কাছে, দাদির কাছে, আমার মায়ের কাছে। রাতে ঘুমোতে গেলে তারা গল্প বলতেন, এবং একটা সময় গিয়ে আমি আবিষ্কার করি যে তারা যে গল্পগুলো আমাকে বলছেন সেই গল্পগুলো এতবার আমার শোনা হয়ে গেছে যে আমি নতুন কোনো গল্প পাচ্ছি না। তখন সেই গল্পগুলো আমি আমার যে বয়সে যারা ছোট তাদেরকে শোনাতাম, এবং শোনাতে গিয়ে আমি আবিষ্কার করলাম যে সেই গল্পগুলোর ভেতরে আমি অন্য কিছু গল্প যুক্ত করে দিচ্ছি, যে গল্পগুলো আমি আসলে কারোর কাছে শুনিনি। তার মানে আমি ইনস্ট্যান্ট গল্প বানিয়ে বানিয়ে তাদেরকে বলছিলাম। এবং তখন আমার কাছে মনে হয়েছিল যে গল্প বলার বা গল্প তৈরি করার একটা সহজাত ক্ষমতা আমার আছে, কিন্তু গল্প বলার সহজাত ক্ষমতা থাকা আর লিখতে পারা কিন্তু এক বিষয় না। চলচ্চিত্র নির্মাতা তার সিনেমার মধ্যে দিয়ে খুব অসাধারণ গল্প বলতে পারেন, তিনি হয়তো লিখে সেই গল্পটা নাও বলতে পারেন। সো আমাকে আসলে ওই জায়গাটা উপলব্ধি করতে বা বুঝতে অনেকটা সময় লেগেছে। সেই শৈশব থেকে শুরু করে আমার বিশ্ববিদ্যালয়ে পাশ করে যাওয়া পর্যন্ত দীর্ঘ একটা সময়। এই দীর্ঘ সময়টা আসলে আমার নিজের সাথে বোঝাবুঝি, চারপাশের অনেক কিছুর সাথে নিজেকে মিলিয়ে দিয়ে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয়েছে যে আমি আসলে এই গল্পটা লিখে বলতে পারি। আচ্ছা, আমি গুগলে যখন আপনার সম্পর্কে সার্চ করছিলাম তো সেখানে দেখছিলাম যে আপনার বইমেলায় বেস্ট সেলার হচ্ছে, সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় আছে 5-6 বছর আগে থেকেই সেটি দেখছি। লেখক হিসেবে কি আপনার আত্মপ্রকাশটা বইমেলার মাধ্যমে হয়েছিল? হ্যাঁ, এটি একদমই সত্যি কথা যে আমি মানে সেই অর্থে পত্রপত্রিকায় লিখে, যেটা হয় একজন লেখকের জার্নিটা কিন্তু আমাদের দেশে পত্রপত্রিকার মধ্যে দিয়ে শুরু হয়। আমার এটি আসলে সেভাবে ঘটেনি, আমার এটি সরাসরি বইয়ের ছাপা অক্ষরের মধ্যে দিয়ে হয়েছে, এবং সেটি বইমেলার মাধ্যমে 2015 সালে, বিশেষ করে আমি ওই সময়টার কথা বলবো, আমার বড় যেই মূল উপন্যাসটি, যেটিকে আমি মানে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট হিসেবে বলি, আরশিনগর, প্রায় 270 পৃষ্ঠার একটি উপন্যাস। সেই উপন্যাসটির মধ্য দিয়ে মূলত আপনি যেটি বলছিলেন যে বড় পরিসরে আত্মপ্রকাশ বা মানুষের কাছে, পাঠকের কাছে পৌঁছে যাওয়া, সেটি ঘটেছে। এই আরশিনগর উপন্যাসটা এটা পাঠকদের মধ্যে কেমন সাড়া তৈরি করেছিল? মানে ওইটাই কি আপনার ব্রেক থ্রু ছিল লেখালেখির? 2015 সালের আগে আমার ছোট গল্পের বই বের হয়েছে, ফটোগ্রাফির গল্প ছবির বই বের হয়েছে, কিন্তু তখনও আমার কাছে মনে হয়নি যে আমি আসলে আমার ভেতরে যে গল্পের একটা জগৎ আছে সেটিকে আবিষ্কার করতে পেরেছি। তখন আমার কাছে মনে হয়েছে আমি হয়তো প্রকাশক বলছেন যে তোমাকে ছোট আকারে এত পৃষ্ঠার মধ্যে একটা বই লিখতে হবে, ওই বাধ্যবাধকতার মধ্যে লেখার চেষ্টা করতাম। কিন্তু 2015 সালে এসে আমার কাছে মনে হয়েছে আমার জীবনে, আমার চোখের সামনে ঘটা, উপলব্ধি করা চারপাশের জীবন ও জগৎটাকে আমি এত গভীরভাবে দেখেছি শৈশবে যে সেইগুলো নিয়ে তো আমি লিখতে পারি। আচ্ছা, সাধারণত আমরা দেখি যে বলা হয় যে বেস্ট সেলার বা বই খুব ভালো চলছে, এটার কি কোনো মানদণ্ড আছে যে একটা বই কত সংখ্যায় বিক্রি হলে বা কত চললে আমরা বলবো যে এটা ভালো চলছে? হ্যাঁ, এটি একটা দারুণ প্রশ্ন এই কারণেই যে আমার ছোটোবেলায় মনে হতো যে আমরা যখন শুনতাম যে অনেক বিখ্যাত বা জনপ্রিয় লেখকদের লেখা বই বেস্ট সেলার, তখন আমার মধ্যে এক ধরনের ধারণা ছিল যে নিশ্চয়ই তাদের লক্ষ লক্ষ কপি বই বিক্রি হয়। আমার এরকম একটা ধারণা ছিল, যেহেতু আমাদের দেশে অনেক জনসংখ্যা, সেই তুলনায় আসলে কয়েক লক্ষ বই বিক্রি হওয়া নিশ্চয়ই খুব অকল্পনীয় কোনো ব্যাপার হওয়ার কথা না। কিন্তু বই লিখতে এসে আমি দেখলাম যে না, আসলে বই খুব কম বিক্রি হয় এই অনুপাতে। হ্যাঁ, যেমন বাংলা ভাষাভাষী জনসংখ্যা, আমি শুধু বাংলাদেশের কথা বলবো না, গ্লোবালি যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে 40 কোটি 45 কোটি নিশ্চয়ই আছে এরকম। তো সেখানে যদি 1% লোক বই কেনে তাহলে কিন্তু 45 লক্ষ কপি বই বিক্রি হওয়ার কথা, কিন্তু আমাদের সামগ্রিক বইমেলাতেও কিন্তু এই পরিমাণ বই আসলে বিক্রি হয় না। তো এটি আসলে নির্ভর করে দুইভাবে। বেস্টসেলার যেই তকমাটা দেওয়া হয়, একটি হয় হয়তো যে কোনো একটা নির্দিষ্ট প্রকাশনা সংস্থা তার প্রকাশনীতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের লেখককে বেস্টসেলার উপাধি দিয়ে থাকেন, আরেকটা হয় সামগ্রিকভাবে, কিন্তু এটি আসলে সুনির্দিষ্ট কোনো সংখ্যা আমার কাছে মনে হয় না আছে। এমনি আপনি ব্যক্তিগতভাবে একজন লেখক হিসাবে যে আপনার বই কত কপি বিক্রি হলে আপনি নিজে মনে করেন যে না এটা অনেকে পড়েছে, আমি স্যাটিসফাইড? এটি আসলে আমার কাছে যেটি মনে হয়, যেমন এই মুহূর্তে করোনাকালীন যে পরিস্থিতিটা চলছে সেটি একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যাওয়াচ্ছে, যার ফলে আমার প্রত্যাশার জায়গাটা হয়তো আমি কমিয়ে এনেছি। যেমন এবারের বইমেলাটি গিয়েছে, যেটিতে হয়তো আমার যদি তুলনা করি সন্তোষজনক বই বিক্রি ছিল না, কিন্তু এর আগ অবধি মানে গত বছর বা তার আগ অবধিও আমার বই 20,000 প্লাস কপি বিক্রি হয়েছে পার্টিকুলার একটি বই, এবং সেটি আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, ইটস মানে আই এম ইন রাইট ট্র্যাক আর কি, এটা আমার মনে হয়েছিল। এই সময়ের মধ্যে আমরা যেটা দেখলাম, আপনি লেখালেখিকে পুরোদস্তুর পেশা হিসেবে গ্রহণ করেছেন।
বাংলাদেশে যারা লেখালেখি করেন, গল্প, উপন্যাস, কবিতা যারা লিখছেন, তাদের মধ্যে লেখালেখিকে পেশা হিসেবে নেওয়া ব্যক্তির সংখ্যা কিন্তু হাতে গোনা। একসময় হুমায়ুন আহমেদ নিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি তিনি লেখক হয়েই তিনি তার জীবন নির্বাহ করেছিলেন। আপনি এই সিদ্ধান্ত কিভাবে নিলেন? ডেফিনেটলি এটা খুবই কঠিন সিদ্ধান্ত আমাদের পার্সপেক্টিভে। আমি আবারও বলেছি যে আমাদের দেশের জনসংখ্যার অনুপাতে আমাদের বই বিক্রির সংখ্যা খুবই কম, কিন্তু এটা হয় 2015 সালের মাঝামাঝি, যখন আমরা আরশিনগর বইটি পাঠক তুমুলভাবে গ্রহণ করেন। তখন আমার কাছে হঠাৎ করেই মনে হয় যে আমি আসলে লিখতে চাই। দুটো বিষয়, একটা হচ্ছে যে ধরেন আমাদের শৈশব থেকেই বা আমরা যখন বেড়ে উঠি তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আগ্রহের জায়গা তৈরি হয়, তাই না? যে আমি আসলে পেন্টিং করতে ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন গান গাইতে ভালোবাসেন, আপনাকে বুঝতে হবে যে এই ভালোবাসাটাকে পরিণত করার জন্য যে সক্ষমতাটা দরকার সেটা আমার আছে কি না। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে একটা হচ্ছে এক্সপেকটেশন, আরটা হচ্ছে ক্যাপাবিলিটি। সো এই দুটোকে যদি আপনি এক জায়গায় আনতে পারেন তখন আপনার পক্ষে সিদ্ধান্তটা নেওয়া হয়তো একটু সহজ হবে। তো আমি 2015 সালে যখন আমার উপন্যাসটি প্রকাশিত হয় এবং পাঠক তুমুলভাবে গ্রহণ করে, তখন আমার কাছে মনে হয়েছে যেখানে আমার সক্ষমতাটিও রয়েছে এবং একই সাথে আমার আগ্রহের জায়গাটিও রয়েছে। যেহেতু আমার আগ্রহ এবং সক্ষমতা একই বিন্দুতে মিলে গেছে, তখন আমি এই ঝুঁকিটা নেই। এবং এখনও পর্যন্ত এসে আমার কাছে মনে হয়েছে যে প্রতি বছর, মানে এই করোনা পরিস্থিতি ছাড়া আর বাকিটা সময় প্রতি বছর আমার বইয়ের বিক্রি বা পাঠকপ্রিয়তা বেড়েছে প্রায় দ্বিগুণ হারে। সো ওটি আমাকে ওই আস্থার জায়গাটা বা ঝুঁকিটা নিতে যে সাহসটা, সে সাহসটা দিয়েছিল। মানে এখন আপনি কনফিডেন্ট যে আপনি লেখালেখি করেই জীবন চালাতে পারবেন? হ্যাঁ, এখন আমি কনফিডেন্ট এবং খুব ভালোভাবেই কনফিডেন্ট। এবং আমার কাছে একটা জিনিস কি মনে হয় জানেন, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, প্রযুক্তির কারণে হয়তো বই পড়ার প্রতি একটা প্রভাব পড়েছে, কিন্তু এটি অনেকটা ওই ছুরির মতো যে যেটি ডাক্তারের কাছে থাকলে হচ্ছে সেটি মানুষের জীবন বাঁচায়, আর ছিনতাইকারীর হাতে থাকলে হয়তো মানুষের জীবন নাশ করে। তো প্রযুক্তিকে আপনি যদি ব্যবহার করতে চান বইয়ের ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও, সেটিও একটি দারুণ ভূমিকা পালন করতে পারে বলে আমার মনে হয়েছে। এবং আমি সেই প্রযুক্তিটাকেও ব্যবহার করার চেষ্টা করেছি আমার বইকে পাঠকের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং এখন এসে আমার কাছে মনে হয়েছে, যেটি বলছিলাম যে বাংলা ভাষাভাষী যে পাঠক বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, তাদের যদি 1% না, যদি 0.1%-এর কাছেও আমি আমার বই ছড়িয়ে দিতে পারি, তাহলে সেটা একটা বিশাল সংখ্যা। সেক্ষেত্রে আসলে ঝুঁকির খুব বেশি কিছু আছে বলে মনে হয় না। আপনার ডেইলি রুটিনটা কি? আপনি কিভাবে লেখা শুরু করেন, কিভাবে শেষ করেন? অনেকেই লিখতে বসলে হয়তো সে 2 পৃষ্ঠা লিখতে পারছে না, হ্যাঁ, আর কিভাবে আগাবো? আপনি কিভাবে করেন? আপনার লেখালেখির এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে হয়? লেখালেখি বিষয়টা যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি জোর করে আসলে লিখতে বসি না। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমি হয়তো অবচেতনভাবেই কোনো একটা গল্প আমার মাথায় গেঁথে থাকে, এবং এটা খুবই ফ্রিকুয়েন্টলি হয়, এখনও পর্যন্ত হয়, সামনে কী হবে আমি জানি না। এবং তখন আমি লিখতে বসি। তো সেক্ষেত্রে আসলে পার্টিকুলার কোনো ধরাবাঁধা নিয়ম আসলে নাই। তারপরও রাত, বিশেষ করে গভীর রাতে লিখতে বসতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি খুব কেউজের মধ্যে লিখতে পারি না, অনেক নয়েজের মধ্যে আমি লিখতে পারি না, চারপাশটা খুব শুনশান দরকার হয়। আর গল্প তৈরি করার ব্যাপারটা কী হয়, অনেক সময় এরকম হয় যে হয়তো আমি কোনো একটা প্লট মাথায় না নিয়েই লিখতে বসেছি, হয়তো কোনো একটা লাইন আমার মাথায় ঘুরঘুর করতেছে, লাইনটা দিয়ে লেখা শুরু করেছে, তারপর গল্প এমনি করে তরতর করে এগিয়ে যাচ্ছে। মানে সবসময় যে লেখক তার চরিত্রকে নিয়ন্ত্রণ করে ব্যাপারটা এরকম না। আমার ক্ষেত্রে বেশিরভাগই সময় আমি দেখি যে আমি যখন একটা গল্প হয়তো সামান্য কিছু একটা ভেবে লিখতে বসেছি, এবং কিছুক্ষণ পরে ওই গল্প এবং গল্পের চরিত্রগুলো আমাকে নিয়ন্ত্রণ করছে, এবং ওই গল্পগুলো সবচেয়ে বেশি অসাধারণ হয় বলে আমার মনে হয়। আমি আপনার সম্পর্কে দেখছিলাম যে আপনি প্রচুর চাকরি পরিবর্তন করেছেন, অর্থাৎ লেখালেখিকে পেশা হিসেবে নেওয়ার আগের কথা বলছি আর কি। তো কেন এত চাকরি পরিবর্তন করতে হলো আপনাকে? আসলে কি, আমার কাছে যেটি মনে হয় যে আমরা জীবন জুড়েই হচ্ছে সবচেয়ে বেশি যা খুঁজি তা হচ্ছে নিজেকে। হ্যাঁ, এই যে নিজেকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া, এটি আমরা আসলে বেশিরভাগ সময় বুঝতে পারি না যে আমি আসলে কী চাই। এরকম হয়েছে না, ধরুন আপনার জীবনে আপনি হয়তো প্রচণ্ড আগ্রহ নিয়ে কিছু একটা চাইছেন, সেটি পেয়ে যাওয়ার পর মনে হয়েছে না, আমি আসলে এটি চাইনি, আমি অন্য কিছু চেয়েছি। তো এই যে অনুসন্ধানের প্রক্রিয়াটা আসলে সবার মধ্যে আছে, আমার মধ্যে হচ্ছিল। আমার সবসময় মনে হতো যে আমি কি করতে চাই সেটি আমি আসলে জানি না। ছোটোবেলায় মনে হতো আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, মনে হচ্ছিল যে নদীর খেয়া নৌকার মাঝি হব। তারপরে হচ্ছে আইসক্রিম বিক্রি করতে একজন, মনে হতো যে আইসক্রিম বিক্রি করলে অনেক ছেলেমেয়েরা আমার পেছনে হ্যামিলনের বাসিওয়ালার মতো ঘুরবে। তারপরে ছাপার অক্ষরে নাম দেখার একটা প্রচণ্ড আগ্রহ ছিল। তো বড় যখন হয়েছি তখন ঠিক এই কাজগুলোই করেছে, এক এক সময় এক একটা জিনিস করতে ইচ্ছে হয়েছে। তো ব্যক্তিগত জীবনে কিছু বিপর্যয়ের কারণে, ব্যক্তিগত পারিবারিক জীবনে আমাকে খুব অল্প সময় হচ্ছে আমার পরিবারের দায়িত্ব নিয়ে নিতে হয়, আমার বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারের পড়াকালীন অবস্থা থেকেই।
আমার বাবা তখন স্ট্রোক করে ওনার ডান দিকটা অনেকটাই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তো যার ফলে আমি আসলে হয়তো তখন মনে হতো যে আমি খুব ভালো স্টুডেন্ট হব, ভালো রেজাল্ট করবো, ইউনিভার্সিটি টিচার হব, কিন্তু যেটি হয়েছে যে তারপর আমার পড়াশোনাটা আসলে খুবই একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যে আমাকে কাজ করতে হয়, পার্ট টাইম পড়াশোনা চালাতে হয়, পরিবারের দায়িত্ব নিতে হয় একই সাথে। এবং সেই যুদ্ধটা করতে করতে যখন আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসি, তখন আমি না আসলে কনফিউজড হয়ে যাই যে আমি আসলে, আমার কাছে মনে হচ্ছে আমি আসলে আমার নিজের জন্য বেঁচে আছি না, আমি আসলে অন্যদের জন্য বাঁচছি, আমার ফ্যামিলির জন্য। কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের জন্য বাঁচার কিছু অনুষঙ্গ দরকার হয়। তো আমার কাছে তখন ওই নিজের জন্য বাঁচতে আমি কি কাজটি করতে চাই, সেই কাজটি খুঁজতে গিয়ে আমি আসলে নানান ধরনের কাজের সাথে যুক্ত হই। পত্রিকায় কাজ করি, টেলিভিশনে কাজ করি, এনজিওতে কাজ করি, অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করি। তো এই প্রত্যেকটা কাজ করতে গেলেই মনে হয়েছে যে হ্যাঁ, আমি হয়তো এই কাজটি করতে চাই, এবং সেটি করতে গিয়ে হয়তো আরেকটি কাজ দেখে মনে হয়েছে না, এটি উপভোগ করছেন, ওটি হয়তো আমি উপভোগ করব। তো এই কারণে আসলে আমার নিজেকে খুঁজতে, নিজের ভালো লাগার জায়গাটা বুঝতে হয়তো আমি অনেক বেশি জব সুইচ করেছিলাম। যারা এখন আসছে আরও এই জগতে, বিশেষ করে ক্রিয়েটিভ জগতে, লেখালেখিও একটা ক্রিয়েটিভ জগৎ বা অন্য আরও যে সমস্ত ক্রিয়েটিভ কাজ আছে, তারা আসলে কিভাবে নিজেদেরকে তুলে ধরতে পারে? তারা কী করে বুঝতে পারবে যে আসলে তার এই কোয়ালিটিটা আছে কি না? এটা বোঝার উপায়টা কি? এটা বোঝার উপায় আমি একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন সম্ভবত উক্তিটা আইনস্টাইন একটা কথা বলেছিলেন যে একটি মাছকে যদি বলা হয় গাছ বাইতে, তাহলে মাছটা আসলে সারা জীবন কেটে যাবে এটি ভাবতে ভাবতে যে তার চেয়ে বড় স্টুপিড আর নাই। কিন্তু সেই মাছটাকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে বুঝবে সে সবচেয়ে দক্ষ পৃথিবীতে। আবার একটা বানরকে যদি ধরেন গাছ পাইতে দেওয়া হয়, সে ভাববে তার চেয়ে দক্ষ আর কেউ নাই। কিন্তু তাকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় সাঁতার কাটতে, তাহলে সে সেখানে ব্যর্থ হিসেবে পরিগণিত হবে। তো আমাদের প্রত্যেকের মধ্যেই হচ্ছে কোনো না কোনো সক্ষমতার জায়গা রয়েছে। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সেই সক্ষমতাটাকে অনুসন্ধান না করে, উপলব্ধি না করে, আমরা আসলে এক ধরনের জনপ্রিয়তা লাভের কৌশল, যেটাকে গিমিক বলে সম্ভবত, হ্যাঁ, সেটির দিকে খুঁজি। আমরা হয়তো দেখছি যে কেউ খুব ভালো লিখছে, আমার কাছে মনে হচ্ছে সে খুব জনপ্রিয়, আমার কাছে মনে হচ্ছে আমি তার মতো লেখক হতে চাই। কেউ একজন অভিনয় করছে বা গান গাইছে, আমার কাছে মনে হচ্ছে আমি তার মতো হতে চাই। কিন্তু এই যে তার মতো হতে চাওয়ার আগে যেটি খুব জরুরি, সেটি হচ্ছে আমার নিজেকে বুঝতে পারা, যে আমার আসলে সেটি করার সক্ষমতা আছে কি না। এই নিজেকে বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। সেটি যদি আমরা বুঝতে পারি, তাহলে আসলে সৃজনশীল যে কোনো মাধ্যমে আমার আসলে সফল হওয়ার সুযোগ আছে। এখন এই নিজেকে বুঝতে পারার প্রক্রিয়াটা আসলে নিজেকে উপলব্ধি করতে হবে, নিজেকে আবিষ্কার করতে হবে। সেটি পারলে আমার কাছে মনে হয় না যে মানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আছে। সাদাত হোসাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিবিসিকে ধন্যবাদ। সহকর্মী আকবর হোসেন আলাপ করছিলেন বাংলাদেশের লেখক সাদাত হোসাইনের সাথে। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। আফগানিস্তানের সরকার স্বীকার করেছে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সে দেশের সামরিক বাহিনীর উপর চাপ বেড়েছে। তবে তারা বলছে তালেবানের হাতে দখল জেলাগুলিকে তারা আবার উদ্ধার করতে পারবে। বাংলাদেশে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। 5 জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এর মধ্যে 4 জন উপজেলা নির্বাহী অফিসার এবং 1 জন ভূমি কমিশনার। আর বিশ্বে তেলের দাম 2014 সালের পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ স্তরে উঠেছে। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।